হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কয়েকটা মানে ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শয়তান টু নিয়ে। তো শয়তান টু যিনি আর কি রাইটিং করেছেন আর কি, বেসিক্যালি অরিজিনাল তো একটা গল্প ছিল, সেখান থেকে তো অ্যাডাপ্ট করা হয়েছিল করে আমাদের আর কি বলিউডের মতো করে সিনেমাটাকে বানাতে হয়েছিল। তো যিনি ওই কাজটা করেছেন তার একটা রিসেন্টলি ইন্টারভিউ এসছে বলিউড হ্যাঙ্গামার তরফ থেকে, এবং সেখানে শয়তান নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছিল। তো সেখানে কথা ওঠে শয়তান টু নিয়েও। তো সেখানে কিন্তু সেই রাইটার মানে ক্লিয়ারলি একটা কথা জানিয়েছে যে প্রোডিউসার আর কি, যে আর কি মানে বেসিক্যালি যারা আর কি শয়তানের আর কি কো-প্রোডিউসার হিসেবে ছিল, তারা একটা নতুন একটা আইডিয়া পেয়েছে যেটা থেকে শয়তান 2 কিন্তু হতে পারে। মানে শয়তান যেভাবে শেষ হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা একটা নতুন ধরনের কনসেপ্ট পাচ্ছে এবং যেটা একটা আইডিয়া তাদের মাথায় এসেছে এবং আইডিয়াটা নিয়ে খুবই ইন্টারেস্টিং। যে কারণে যেটা বলা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো শয়তান 2 নিয়ে আর কি কাজ হতে পারে। এমনটা কিন্তু খবর সামনে আসছে। এবং যদি এটা হয় তাহলে তো আই থিংক খুবই একটা ভালো ব্যাপার হবে। কারণ শয়তান সিনেমাটা যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে এবং শয়তানটা যখন শেষ হয় আমারও যেন মনে হচ্ছিল যে এটা চাইলেই পার্ট 2 আনা যেতে পারে। অনেকে অনেক রকম আইডিয়া আনছে। সেখান থেকে দাঁড়িয়ে যারা আরকি মেইনলি কাজটার সঙ্গে যুক্ত নির্মাতা তারা একটা আইডিয়া পেয়েছে এবং সেটা নিয়ে তারা রীতিমতো স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা বলছে এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু শয়তান 2 হবার কিন্তু একটা বিরাট বড় কিন্তু চান্স রয়েছে। এবং পার্ট 1 টা যেরম ধরনের বিজনেস করছে অবভিয়াসলি সেকেন্ড পার্ট এলে ওটা নিয়ে একটা ক্রেজ থাকবে এবং অবশ্যই মাধবনের চরিত্রটাকে নিয়ে যদি তারা আরো কিছু ভাবে, আই থিংক একটা ভালো ব্যাপারই হবে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু কমেন্ট করে মানে অবশ্যই কিন্তু জানিও। এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, সেটাও একটা খুবই বড় আপডেট, সেটা হচ্ছে হাউসফুল 5 নিয়ে। তো হাউসফুল 5 তো দিওয়ালিতে আসার কথা ছিল এই বছর, তো ফাইনালি তো সেই বছর আসছে না দিওয়ালিতে। লাস্ট অব্দি যেটা জানা গেছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে এই সিনেমাটা রিলিজ করছে মোটামুটি পরের বছর জুন মাসে। এটি মানে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। যেহেতু এই বছর অক্ষয় কুমার অনেকগুলো সিনেমা শুটে ব্যস্ত, স্বাভাবিকভাবে এটার পেছনে টাইম দিতে পারেনি। যে কারণে এই কাজটা মানে আপাতত পিছোচ্ছে। তো এখন যেটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে এই সিনেমাটার তরফ থেকে, দেখুন ওয়েলকাম টু দ্য জঙ্গল যখন থেকে অ্যানাউন্স হয়েছিল, তাতে অনিল কাপুর এবং নানা পাটেকর ছিল না বলে একটা বিরাট পরিমাণ দর্শক কিন্তু মানে রাগ হয়েছিল তাদের। তো এখন সেই পরিমাণ দর্শকদের পুরোপুরি প্রত্যাশা তো পূরণ হবে না, কারণ ওয়েলকামে আমরা অবশ্যই উদয় মাজনুকে পাচ্ছি না। কিন্তু কিছুটা পূরণ হতে পারে, কারণ যেটুকু জানা যাচ্ছে হাউসফুল 5 এর জন্য নানা পাটেকর এবং অনিল কাপুরকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা নাকি স্ক্রিপ্ট শুনে রাজি হয়েছে এবং তাদেরকে খুবই ইন্টারেস্টিং কিছু চরিত্র দেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে, সঙ্গে ববি দেওয়ালও রয়েছে, রিতেশ দেশমুখ রয়েছে। আরও অনেক চমক থাকবে গল্পের মধ্যে এবং যেটা জানা যাচ্ছে প্রত্যেকবারের মতো এখানে আমরা চাঙ্কি পান্ডেকে আগ্রিপাস্তা হিসেবে যেমন পাওয়ার তেমন কিন্তু পেতে চলেছি। তো দেখা যাক ফাইনালি কি হয়। এটা খুব বড় স্কেলে বানানো হচ্ছে। আশা করব সিনেমাটা মানে আগের পার্টগুলোর মধ্যে একটা ভালো কালেকশন আনবে। লাস্ট পার্টটা তো ভালো সিনেমা না হওয়া সত্ত্বেও একটা হিউজ বিজনেস এনেছিল। তো এই যে ফ্র্যাঞ্চাইজিটা একটা ভালো রকম ক্রেজ রয়েছে। তো আশা করব তারা একটা ভালো স্টোরি বা অন্ততপক্ষে নিয়ে আসবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এবং এটা অক্ষয় কুমারের জন্য এটা একটা খুব বড় সিনেমা অবভিয়াসলি। তো এই নানা পাটেকর এবং নীল কাপুর যে কাস্টিংয়ের সঙ্গে যুক্ত হলো সেটা অবশ্যই একটা ভালো খবর। তো দেখা যাক ফাইনালি কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান সিনেমাটা নিয়ে। তুফান সিনেমার নায়িকা একদম ফাইনাল হয়ে গেছে ২ ইন্ডাস্ট্রি থেকেই। মানে আমাদের মানে ওপার বাংলা, এপার বাংলা মিলিয়ে। তো যেটা জানা যাচ্ছে, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে মিমি চক্রবর্তী নায়িকা হিসেবে থাকতে পারে, সেটা একদম অফিসিয়াল কনফার্ম করে দেওয়া হয়েছে এবং মিমির একটা লুকও সামনে আনা হয়েছে। এটা বেশ ইন্টারেস্টিং লাগছে। তাকে দেখতেও বেশ ভাল লাগছে। এবং অপরদিকে বাংলাদেশ থেকে একজন নায়িকা থাকছে যার নাম হচ্ছে নাবিলা। নাবিলাকে আমরা এর আগে দেখেছি। আমি বেসিক্যালি দেখেছিলাম আয়নাবাজি বলে যে সিনেমাটা ছিল চঞ্চল চৌধুরীর। সেখানে সে ছিল এবং তার সেখানে পারফরম্যান্স আমার দারুণ লেগেছিল। সে কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী। আমার তার অভিনয় যেটুকু আমি যা দেখেছি আমার বেশ ভালো লাগে। তো এটা বেসিক্যালি 90s এর দশকের উপর ভিত্তি করে একটা অ্যাকশন ড্রামা মুভি এটা হতে চলেছে। মানে অ্যাকশন বেসড মুভি হতে চলেছে, গ্যাংস্টার অ্যাকশন মুভি। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। শাকিব খানের লুক তো ১ম থেকেই এই সিনেমাটা নিয়ে যথেষ্ট ভালো ছিল। তো সেখান থেকে মানে আমাদের ইন্ডিয়ার মিমি এবং বাংলাদেশের নাবিলা, তো খুব ভালো একটা কাস্টিং হচ্ছে। আপাতত আশা করব ভিলেনও খুব জবরদস্ত একটা কিছু হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এই সিনেমাটা আমাদের এখানে কিরম বিজনেস করে, ওখানে কিরম করে সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজকুমার সিনেমাটা নিয়ে। তো রাজকুমার সিনেমা থেকে আজকে শাকিব খানের ফার্স্ট লুক সামনে এসছে এবং তার সঙ্গে, সঙ্গে রিলিজ ডেটও মানে আজকে জানিয়ে দেওয়া হয়েছে। তো রিলিজ করছে মোটামুটি ঈদেতে, মানে ঈদুল ফিতর যেটা আরকি, যেটা আরকি এপ্রিলে রয়েছে। তো সেখানে মানে বাংলাদেশে আরকি রিলিজ করছে। তবে আমাদের এখানে এটা আই থিংক একদিনে মানে একই দিনে রিলিজ করবে না। কারণ এটা তো ইন্দো বাংলাদেশ প্রজেক্ট নয়। ইন্দো বাংলাদেশ প্রজেক্ট বেসিক্যালি হচ্ছে পরপর যে আরো ২ টো সিনেমা আসছে সেইগুলো, 'তুফান' এবং 'দরদ'। সেই দুটো হচ্ছে ইন্দো বাংলাদেশ প্রজেক্ট হিসেবে আসছে। তো এটা তো বেসিক্যালি ইন্দো বাংলাদেশ প্রজেক্ট নয়। তো স্বাভাবিকভাবেই আমাদের এখানে রিলিজ মানে হচ্ছে না। তো ঈদুল ফিতরে এই সিনেমাটা আছে সেটা অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে এবং আজ একটা ছবি ছাড়া হয়েছে। বলা তো হচ্ছে এটা নাকি রাজকুমারের মানে শুটিং স্টিল নাকি। তো সেটা একটা পুরোপুরি বরফাবৃত একটা জায়গাতে শাকিব খান দাঁড়িয়ে রয়েছে একটা কালো ড্রেস পরে, সানগ্লাস পরে। তো এই লুকটা কেমন লাগলো? দেখুন পুরো পোস্টার দেখে তো আমরা আল্টিমেটলি লুকটা কেমন বলতে পারবো। আপাতত যদি আমাকে জিজ্ঞাসা করেন যে লুকটা কেমন লাগছে, আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। সত্যি কথা বলতে গেলে। তুফানের লুকটা যেমন কি বা দরদের যে লুকটা আমার দারুণ লেগেছিল। বেসিক্যালি শাকিব খানকে দাড়ি রেখে ভালো লাগে।
সেখানে হেয়ার স্টাইল যেমনই হোক না কেন শাকিব খানকে দাড়ি রাখলে মারাত্মক দেখতে লাগে। দাড়ি ছাড়া আমার কোনোদিনই শাকিব খানকে দেখতে honestly speaking ভালো লাগে না। আর আমার তো মানে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। মানে আমি এবার কি বলবো? আমার সত্যি মানে আমি যেটা সত্যি সেটাই বলি। আমার তো যেই মানে সাবস্ক্রাইবার বাড়ানো বা সাকিবিয়ানসদের খুশি করার জন্য তো এই ভিডিও সত্যি কথা বলতে গেলে করি না। যখন যেটা ভালো লাগে সেটাই বলি, যখন যেটা খারাপ লাগে সেটা বলি। তো রাজকুমার সিনেমার লুকটা আমার কেন জানি না আপাতদৃষ্টিতে দেখে মানে বলিউড কাঁপিয়ে দেওয়া বা হলিউড কাঁপিয়ে দেওয়া বা আলাদা লেভেলের কিছু লুক সত্যি কথা বলতে গেলে আমার মনে হয়নি। এর থেকে শাকিব খানের 'দরদ' বা 'তুফান' সিনেমায় যে লুকটা রয়েছে সেটা আই থিংক অনেক বেটার লেগেছে। আমি তখন রিভিউ করার সময় পজিটিভলি বলেওছি যে সেই লুকটা অনেক বেটার। কিন্তু আজকে যে লুকটা ছাড়া হয়েছে তাড়ি-ফাড়ি ছাড়া আমার সত্যি কথা বলতে শাকিব খানকে এইভাবে দেখতে ভালো লাগে না। আমার ব্যক্তিগত এটা আমার চোখ তো। কারোর উপর তো মানে অধিকার দাবি দেওয়া যায় না যে কারোর ভালো লেগেছে বলে আমারও ভালো লাগতে হবে। তো আমার সত্যি কথা বলতে এই লুকটা ভালো লাগেনি। তবে 'দরদ' এবং তারপর যে সিনেমাটা রয়েছে 'তুফান' ওই দুটো নিয়ে আমি এক্সাইটেড রয়েছি। দেখা যাক 'রাজকুমার' ফাইনালি কেমন হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।